আসসালামু আলাইকুম। আমি শাহিনুর রহমান সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, বাকৃবি ক্যাম্পাস, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। শুরু হয়নি কোনো বিশ্বযুদ্ধ, তবুও আজ আমরা সবাই অবরুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, এই অবরুদ্ধ সময়টাতে কিভাবে আমরা এই অবরুদ্ধ সময়গুলোকে ঠিক ভালো করে কাজে লাগাতে পারি, এই বিষয়ে কিছু টেকনিক অবলম্বন করা যেতে পারে। আমার কাছে মনে হয়, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে সবাই জানি সফল হতে চাইলে সফলতার কিন্তু কোনো শর্টকাটস বুদ্ধি নাই, সফলতার কোনো শর্টকাট নাই। তো সফলতার যেহেতু কোনো শর্টকাট নাই, তো সফল হতে চাইলে একটা মানুষ কি করবে? তাহলে সফল হতে চাইলে একটা মানুষ দুটো কাজ করতে পারে আমার কাছে মনে হয়। একটি হচ্ছে সে শর্টকাট বুদ্ধি খুঁজতে পারে, অথবা প্রচুর প্র্যাকটিস করতে পারে। তো আমার কাছে মনে হয় দুটো বুদ্ধি তোমাদের কাছে ছেড়ে দিলে তোমরা নিশ্চয়ই বলবে যে শর্টকাট খুঁজে তো পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সফল হয়নি, তো কি করা যায়? প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যেই কিশোর বাতায়নের পেজ থেকে আমি আজকে একটি লাইভ ক্লাস করতে এসেছি। খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো। আমি ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই আজকের লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করবে, আমাকে জানাবে। তোমরা ইতিমধ্যে টপিকগুলো জানো। আজকে আমি চলতরিৎ চ্যাপ্টারের সার্কিট সম্পর্কিত সৃজনশীল করাবো। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে, যে ক্লাস কেমন লাগছে এবং কোনো প্রশ্ন আছে কিনা। আমি কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থী এবং শিক্ষক একসাথে আজকের ক্লাসটি খুব মজা করে করব। এবং সার্কিটের মধ্যে আমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা কিন্তু এগুলো শেয়ার করব। কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এক্ষুনি শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা আরো অনেক শিক্ষার্থী এই কিশোর বাতায়নের পেজে আজকের এই লাইভ ক্লাসটি তারা অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। আমি কিন্তু মাঝে মাঝেই তোমাদের কমেন্টগুলো দেখব, যে তোমরা আসলে সত্যি সত্যি আমাকে রেসপন্স করছো কিনা, বা তোমরা কি কোনো প্রশ্ন করছো কিনা। একটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে চাইলে অবশ্যই তোমাকে কোশ্চেন করতে হবে। সো তোমরা আমার সাথে নিশ্চয়ই একমত হবে এবং আমাকে শেয়ার করবে তোমাদের প্রবলেমগুলো। আমি খুব চমৎকার করে তোমাদেরকে এই টপিকটির মধ্যে যে সমস্যা আছে আজকে সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা চলতরিৎ চ্যাপ্টারটি আজকে শুরু করেছি। তো চলতরিৎ চ্যাপ্টারের মধ্যে তোমরা একটু দেখো, আমি এখানে একটি সার্কিট এঁকেছি। আমি শুরুতেই তোমাকে বলে দেই, সার্কিটটি কিন্তু অনেক সহজ। এবং তোমরা যারা আমির হোসেন খানের বইটি ফলো করো, এটি ঢাকা ইউনিভার্সিটির কোনো একটি অ্যাডমিশন টেস্ট এসেছিল এই সার্কিটটি। তো আমি সেই সহজ সার্কিটটি এখানে নিয়েছি। এই সহজ সার্কিটটি থেকে আমরা সহজ সার্কিটটি আজকে অ্যানালাইসিস করব এত চমৎকার করে, যাতে আমরা খুব ভালো করে সার্কিটের বিভিন্ন বেসিক সেন্সগুলো বুঝে ফেলতে পারি। এতে করে আমাদের বেনিফিটটা কি হবে? এই সহজ সার্কিটটা যদি আমরা বুঝে ফেলতে পারি, আমরা কিন্তু কঠিন সার্কিটগুলো খুব ভালো করে সলভ করতে পারবো। তো সহজ জিনিস যদি খুব স্পষ্ট করে তোমরা শিক্ষার্থীরা না বোঝো, কঠিন জিনিসকে কিন্তু সহজ করতে পারবে না। তাহলে বুদ্ধি হচ্ছে সহজ জিনিসকে আগে স্পষ্ট করা, তারপর কঠিন সার্কিট চোখের সামনে আসলে সেগুলাকেও তোমরা অনেক সহজ করে ফেলতে পারবে। শিক্ষার্থীরা চলো তাহলে আমরা এই সার্কিটটি নিয়ে আলোচনা শুরু করছি। শুরুতে দেখো, সার্কিটটিতে বেশ কিছু এলিমেন্টস আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি রোধ আছে, এখানে একটি রোধ আছে, এখানে একটি রোধ আছে, এখানে একটি রোধ আছে। তো এই রোধগুলো, এখানে চারটি রোধ আছে এবং একটি ভোল্টেজ আছে। তোমরা নিশ্চয়ই এই ভোল্টেজ এবং এই রোধগুলো সম্পর্কে অবগত। তোমরা নিশ্চয়ই এগুলা চেনো, এগুলো নিশ্চয়ই তোমরা চেনো। যেমন এই হঠাৎ করে জিগজ্যাগ করে আঁকা বাঁকা করে আঁকা, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে রোধ। এটা হচ্ছে ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি।
তাহলে চলো আমরা এই সার্কিটে এই এলিমেন্টস গুলো সম্পর্কে নিশ্চয়ই আমাদের আইডিয়া আছে। আমরা আজকে একটু একটু গভীরে যাব, এর ভেতর থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু দেখে নেই। তাহলে দেখো, শুরুতেই আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো কিন্তু আজকে পড়বো, এবং তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, রেসপন্স করবে। চলো তাহলে শুরু করা যাক। একটি সার্কিট বা বর্তনীর মধ্যে শুরুতেই যেটি হয়, এখানে কিন্তু এই যে বড় যে দাগটা সেটা হচ্ছে উচ্চ বিভব, ছোট যে দাগটা সেটা হচ্ছে নিম্ন বিভব। তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে সার্কিটের মধ্যে কে চলাচল করে, রোধগুলো কি চলতে পারে নাকি এই ভোল্টেজগুলো চলতে পারে, তাহলে অবশ্যই উত্তর দিবে যে রোধ এবং ভোল্টেজ কেউই চলাচল করতে পারে না, চলাচল করে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তোমরা নিশ্চয়ই অলরেডি দেখতে পারতেছো এই ঘরে আজকে অনেক লাইট, তো ফ্যান চলছে, এগুলো তোমরা জানো যে এর মধ্যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট চলাচল করে তাহলে কিন্তু এই আমরা কারেন্ট চলাচলের মাধ্যমে আমরা এই এলিমেন্টস গুলো দেখতে পাই। তো চলো, এই বর্তনীটিও এই যে দাগগুলো দেখতেছো এগুলো হচ্ছে তার, আর এই যে এলিমেন্টস গুলো এগুলো মিলে আসলে সার্কিট। তো শুরুতেই দেখো, এই বড় দাগটি হচ্ছে উচ্চ বিভব, ছোট দাগটি হচ্ছে নিম্ন বিভব। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বলো তো দেখি তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, তুমি বলবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো এই যে এটি হচ্ছে কারেন্ট। শুরুতে আমি তোমাকে বলি, একটি সার্কিটে কিন্তু এই কারেন্ট চলাচল করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও ভেরি নাইস, তোমরা কে কে আসলে জয়েন করেছো আমি একটু দেখতে চাই। মিনহাজুল আবিদিন, খুবই চমৎকার, তুমি এখানে তুল্য রোধ কত এবং এই সার্কিটের প্রবাহ কত সেগুলো সব অলরেডি বের করে দিয়েছো। প্রবাহ হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, তুল্য রোধ হচ্ছে 8 ওহম। মিনহাজুল আবিদিন, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা শিক্ষার্থীরা দেশের কোন কোন জায়গা থেকে ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, কোন কলেজ থেকে, সেটি কিন্তু এখানে উল্লেখ করবে, তাহলে আসলে আমার ভালো লাগবে। আর তোমরা দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবে। প্রাঙ্গণ দেবনাথ তুর্য এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, নাইম খান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, খুবই চমৎকার আসলে। ইনসাফ ফ্রম কক্সবাজার, মোহাম্মদ ইউনুস, খুবই ভালো লাগছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা অংশগ্রহণ করছো। যাক শিক্ষার্থী বন্ধুরা, খুবই ভালো লাগছে আসলে। স্যার ইউসি থেকে আছি, স্যার ঠাকুরগাঁও থেকে, স্যার আছি মাইশা রাহানুম, তামজিদ হাসান তনয়, রিফা জারি ফ্রম বগুড়া, ভেরি নাইস। তোমরা বান্দরবন সরকারি মহিলা কলেজ, রুহি, খুব চমৎকার। তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, কিশোর বাতায়নের পেজ থেকে যে লাইভ ক্লাসটি হচ্ছে তোমরা দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো দেশের আরো অনেক কলেজের শিক্ষার্থীরা এই ক্লাসটি চমৎকার ভাবে উপভোগ করতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা এই সার্কিটটিতে দেখি, এই সার্কিটটিতে প্রবাহ কেমন করে যাতায়াত করে। সার্কিটটির এই ভোল্টেজ এবং এই রোধগুলো মিলে তারা ডিসিশন মেক করে বা তারা চিন্তা করে বের করে এই সার্কিট থেকে কত প্রবাহ বের হবে। মনে করো রোধগুলো আর ভোল্টেজ তারা এক জায়গায় মিটিং এ বসে তারা চিন্তা করতেছে যে দেখি কত প্রবাহ এখান থেকে বের করা যায়। তো তারা চিন্তা করে প্রবাহ বের করে। তো দেখা যায় এই প্রবাহটা এই সার্কিটে তার নিজের ইচ্ছা মতো যাতায়াত করে। কিভাবে যাতায়াত করে সেটি দেখছি। প্রবাহটি এভাবে আস্তে আস্তে মুভ করতে থাকে, এখানে এসে দেখে প্রবাহটি দুটো রাস্তা দিয়ে সে যাতায়াত করে, মানে খুবই নমনীয় প্রবাহ। এরকম যদি আরো 3টা রাস্তা এখানে থাকতো, সে এই 3 রাস্তা দিয়ে যাতায়াত করত। তো প্রবাহ অনেকটা পানির মতো আচরণ করে। পানি যেমন কোন একটা রাস্তা দিয়ে যেতে থাকলে যদি আরো এরকম নালা পায়, গ্রামের ভাষায় বলে, তো ওই নালাগুলো দিয়ে পানি যেতে থাকে। তো পানি আর প্রবাহ কিন্তু একদম সেম। তোমরা কোথাও প্রবাহের গতিপথ নিয়ে যদি আটকে পড়ো, পানির কথা চিন্তা করবে যে এই জায়গায় পানি থাকলে কি করতো, প্রবাহ তাই করবে। আচ্ছা, তো প্রবাহ এখানে আসার পরে যখন দেখবে এখানে পথ, এই পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে কিছু প্রবাহ আসবে, আসার পরে এখানে আবার তারা মিলিত হবে। আচ্ছা, আমি বলতে পারি এখানে তাদের ঝগড়া লাগবে, তারা আলাদা পথে যাবে, আবার এখানে এসে তাদের ঝগড়া মিটে যাবে। তো ক্ষণিকের ঝগড়া, এখানে এসে ঝগড়া লাগছে, এখানে এসে ঝগড়া মিটে গেছে।
তো তারপর এই প্রবাহটা আবার এদিক দিয়ে পুরোটাই যাবে, তার মানে যেটা প্রবেশ করেছিল সেটাই বের হবে, বের হয়ে এই প্রবাহটা এই সার্কিটে মুভ করতে থাকবে। খুব চমৎকার বিষয় কিন্তু শিক্ষার্থীরা। দেখো সার্কিটটা যদি অনেক জটিল হতো তাহলে কিন্তু এভাবেই হতো। আমি কিন্তু সার্কিটটা বোঝানোর মাঝখানে তোমাদেরকে এই সার্কিটটাকে জটিল বানিয়ে তোমাদেরকে কিন্তু কাজ করতে দিব, তোমরা কিন্তু আমাকে জানাবে যে উত্তর কত হয়। তো শিক্ষার্থীরা দেখো প্রবাহের পরিচিতি আমরা মোটামুটি বুঝে গেছি। এখন এই সার্কিট থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো একটি একটি করে আমরা উল্লেখ করি। শুরুতে এখান থেকে থাকতে পারে তুল্য রোধ কত, তুল্য রোধ। তারপর শিক্ষার্থীরা এখান থেকে আসতে পারে মূল প্রবাহ কি কত। এই সার্কিটটা থেকে মোটামুটি বেসিক কি কি প্রশ্ন হতে পারে আমি এই জায়গায় নোট ডাউন করছি, তোমাদের সাথে খাতা কলম থাকলে তোমরা অবশ্যই তুলে নিতে পারো। শিক্ষার্থীরা আমি কিন্তু আবারও বলছি তোমরা ভিডিওটি শেয়ার করো, কিশোর বাতায়নের পেজ থেকে যে লাইভ ক্লাসটি তোমরা এটি শেয়ার করে নাও এবং যাতে দ্রুত শিক্ষার্থীরা এটা ফলো করতে পারে। ওকে, এখন একটু দেখো তুল্য রোধ, মূল প্রবাহ, এখানে অনেকগুলো রোধ আছে, প্রত্যেকটা রোধের ভোল্টেজ, প্রত্যেকটা রোধের ভোল্টেজ তোমার কাছে জানতে চাইতে পারে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত সেটা জানতে চাইতে পারে, রোধের মধ্যে দিয়ে প্রবাহ, রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত সেটি জানতে চাইতে পারে। আমি কিন্তু এখানে চারটি জিনিস নোট ডাউন করেছি, একটি, দুটি, তিনটি, চারটি। আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি তোমরা কঠিন সার্কিট সম্পর্কে ভালো আইডিয়া নিতে চাও, সহজ সার্কিটটিকে ভালো করে বোঝার চেষ্টা করো, সহজ সার্কিটটি স্পষ্ট হও। আজকের পরে নিশ্চয়ই তোমাদের এখানে কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই দেখো তুল্য রোধ। তুল্য রোধ কথাটার অর্থ কি? যেমন পরীক্ষায় তোমাকে এই সার্কিট থেকে বলতে পারে তুল্য রোধ কত। তো তুল্য রোধ কথাটার অর্থ কি? তুল্য রোধ কথার অর্থ হচ্ছে যে এখানে চারটা রোধ আছে, তো এই চারটা রোধ নানাভাবে অবস্থান করছে, কোন রোধ এরকম করে, কোনটা এরকম করে। তো যাই হোক, তুল্য রোধ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রোধ কয় ভাবে থাকে। রোধ একটি সার্কিটে দুই ভাবে থাকে। যেমন রোধ হয় শ্রেণীতে থাকে অথবা সমান্তরালে থাকে। একটি বর্তনী বা সার্কিটে রোধ থাকে দুই ভাবে, হয় শ্রেণীতে না হয় সমান্তরালে। তোমরা কিন্তু অলরেডি এগুলো সম্পর্কে জানো, তবুও শিক্ষার্থীরা আবার জেনে নাও, কারণ সহজের মাঝেও কিন্তু অনেক সহজ থাকে। আমি চেষ্টা করব অনেক ক্লু দিয়ে বোঝানোর জন্য, আমরা কিন্তু খুব সহজে বুঝবো আজকে এগুলো। তো শ্রেণীতে থাকতে পারে অথবা সমান্তরালে থাকতে পারে। তো শ্রেণীতে কোন সকল রোধ থাকে তুমি মাথায় রাখবে, যে সকল রোধের মধ্যে দিয়ে মূল প্রবাহ যাতায়াত করে সে সকল রোধ শ্রেণীতে থাকে। তুমি মাথায় রাখবে যে সকল রোধ একই পথে থাকবে, যে সকল রোধ একই পথে থাকবে সে সকল রোধ শ্রেণীতে থাকে। আমরা একটু চেক করে দেখব। তারপর লক্ষ্য করো শিক্ষার্থীরা, সমান্তরালে কোন কোন রোধ থাকে। যে সকল রোধগুলো ঝগড়া করবে তারাই সমান্তরালে থাকে। সহজ কথা, যে সকল রোধ ঝগড়া করবে, ঝগড়া করলে কি কেউ একসাথে থাকে? না, আলাদা হয়ে যায়। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা ঝগড়া করে আলাদা হয়ে যাও। তো ঝগড়া করলে নিশ্চয়ই আলাদা হয়ে যায়, তার মানে যে সকল রোধ ঝগড়া করে তারা কিন্তু আলাদা হয়ে যায়। আচ্ছা, তার মানে ঝগড়া করলে পথ আলাদা হয়ে যায়, তার মানে যে সকল রোধের পথ আলাদা সেই সকল রোধই প্যারালালে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আরো কিন্তু ক্লু আছে শিক্ষার্থীরা। যেমন প্রান্ত বিন্দু একই হতে হবে, প্রান্ত বিন্দু একই হতে হবে। প্রান্ত বিন্দু একই হওয়া মানে হচ্ছে, প্রান্ত বিন্দু একই হতে হবে। প্রান্ত বিন্দু একই হওয়া মানে হচ্ছে ভোল্টেজ একই হওয়া। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো সার্কিটে যদি গিয়ে শ্রেণী সমান্তরাল এগুলো আটকে যাও, আজকের পর থেকে নিশ্চয়ই আটকাবা না, কিন্তু তোমাকে এই শর্টকাটস গুলো মনে রাখতে হবে। যেমন শ্রেণীতে যে সকল রোধ আছে তুমি কিভাবে বুঝবে? মূল প্রবাহ যে সকল রোধের মধ্যে দিয়ে যাবে এবং একই পথে থাকবে যে সকল রোধ। চলো আমরা সার্কিট একটু দেখে নিই। যেমন এই প্রবাহটা এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে মূল প্রবাহটা এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই রোধটা কি শ্রেণীতে? ইয়েস, এই রোধটা শ্রেণীতে। আচ্ছা, তারপর এখানে এসে এই এই প্রবাহের কিন্তু ঝগড়া হয়ে গেছে। তো এই প্রবাহ এখানে আসার পরে প্রবাহ তারা একই ঘরের মানুষ কিন্তু আলাদা বসবাস করা শুরু করলো।
কিভাবে তাদের ঝগড়া হলো, তারা আলাদা পথে চলে গেল। এই যে আলাদা পথে যে সকল রোধ থাকবে, মানে যে সকল রোধ ঝগড়াঝাটির মধ্যে পড়ে যাবে, তারা প্যারালালি, তাদের কোনো দোষ নাই, তারা প্যারালালি। আবার কিছুক্ষণ পরে তাদের ঝগড়া মিটেও যাবে। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, তাদের প্রান্ত বিন্দু কিন্তু এক। এখানে তারা আলাদা হয়েছিল এবং এখানে তারা এক হয়ে গিয়েছে, তার মানে তাদের প্রান্ত বিন্দু এক, তার মানে তাদের ভোল্টেজও এক। তাদের প্রান্ত বিন্দু এক, তাদের ভোল্টেজও এক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে প্যারালালি কানেক্টেড, সহজ কথা মনে রাখবো, যে সকল রোধ ঝগড়ার মধ্যে পড়ে যাবে, তার মানে তারা আলাদা পথে চলে যাবে, ঝগড়া করে দুইজন দুই দিকে চলে যাবে। আর যে সকল রোধ একই পথে থাকবে, যে সকল রোধ এর মধ্যে দিয়ে প্রবাহ একই পথে যেতে থাকবে, যেমন একই পথে যে সকল রোধ থাকে, যেমন তুমি বলতে পারো স্যার এই রোডটাও তো একই পথে, এই রোডটাও তো একই পথে। আমি বলবো না, এরা কিন্তু আলাদা পথে একটা ঝগড়া করে হয়েছে। সো ঝগড়ার মধ্যে যারা পড়ে যাবে তারা কিন্তু প্যারালালি। আর ঝগড়া ছাড়া যারা থাকবে তারা হচ্ছে শ্রেণীতে। এই রোডটা কিন্তু একই পথে আছে, তার চেয়ে বড় কথা এর মধ্যে দিয়ে কিন্তু মূল প্রবাহ যাবে, এখান থেকে বের হয়ে মূল প্রবাহের মধ্যে দিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো শ্রেণীতে এবং প্যারালালে কোন সব রোধ থাকে। আচ্ছা, তাহলে এবার চলো তুল্য রোধ কি সেটা বুঝি। তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো দেখি এই দুইটা রোধ কিভাবে অবস্থিত? নিশ্চয়ই প্যারালালে, কারণ এরা ঝগড়া করেছে, এরা সিরিজে। তো এখন তুল্য রোধ কি? তুল্য রোধ হচ্ছে এই চারটি রোধকে তুমি যদি একটি রোধ বানাতে পারো, কথার কথা খুব সহজ করে বলি তোমাকে, চারটা শ্রমিক নিয়ে তুমি পালছো বাসায়, কিন্তু চারটা শ্রমিক নিয়ে তুমি বাসায় না পেলে তুমি যদি এই চারটার পরিবর্তে একটা মস্ত বড় খুব শক্তিশালীওয়ালা একটা শ্রমিককে নিয়ে তুমি পালো, এই চারজন শ্রমিক যে কাজ করে দিতে পারে তোমার ওই একজন শ্রমিক একই কাজ করে দিতে পারে, তুমি নিশ্চয়ই তাহলে বোকার মতো এই চারজনকে নিয়ে রাখবা না, কারণ চারজনের খরচ অনেক অনেক খরচ বহন করতে হয়। তুমি নিশ্চয়ই একজন এই চারজনের সমান কাজ করতে পারে, ওই একজনকে তুমি রিসিভ করবা। তো এখানে চারটা রোধ, এই চারটা রোধকে একটা রোধ বানাতে, একটা রোধ বানালে সেই একটা রোধের নাম হচ্ছে তুল্য রোধ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি একটু দেখতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুল্য রোধ 8 ওহম, জয়ন্তী রয় স্যার একটু ফাস্ট করেন। ওকে, থ্যাংক ইউ জয়ন্তী রয়। আচ্ছা একটু দেখো তুল্য রোধ। তাহলে চলো তুল্য রোধ করার সময় তুমি মনে রাখবে কোন রোধগুলো, কোন রোধের তুল্য রোধ আগে করবা। যে সকল রোধ প্যারালালি কানেক্টেড তাদের তুল্য রোধ তোমাকে আগে করতে হবে। যেমন মনে করো যারা ঝগড়া করেছে তাদের তুল্য রোধ আগে করবা। কে কে ঝগড়া করেছে? R2 এবং R4। এবার চলো তুল্য রোধ করার জন্য আমরা জানি যে এরকম, দেখো RP মানে প্যারালাল রেজিস্ট্যান্স। আমরা সূত্র জানি দুটো রোধ যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে 1/R2 প্লাস 1/R4, এভাবে করে অঙ্কটা করতে হয়। তুল্য রোধের সূত্র এটা, এটা নিয়ে আমি ডিটেইল আলোচনা করব না। R2 এর মান হচ্ছে 3, R4 এর মান হচ্ছে 6। এখন এটা ক্যালকুলেশন করে আমাকে তুল্য রোধ বের করতে হবে, কিন্তু আমি আজকে তোমাদেরকে একটি সহজ বুদ্ধি দেখিয়ে দিব। সহজ বুদ্ধিটি হচ্ছে, যদি দুটো রোধ এরকম প্যারালালি কানেক্টেড থাকে তাহলে ওই দুটো রোধের গুণফল, যেমন R2 ইনটু R4, ওই দুটো রোধের গুণফল এবং ওই দুটো রোধের যোগফল, এভাবে তোমরা আজকে থেকে তুল্য রোধ বের করবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, যদি দুইটা রোধ প্যারালালি কানেক্টেড থাকে বা সংযুক্ত থাকে, নট 3টা 4টা 5টা, যদি দুইটা রোধ সমান্তরালে যুক্ত থাকে তাদের গুণফল ভাগ তাদের যোগফল, তাহলে তুমি সমান্তরালে যুক্ত রোধের ক্ষেত্রে কিন্তু তুল্য রোধ পেয়ে যাবে। যেমন এটা করার বেনিফিটটা কি, এমসিকিউ তে তুমি খুব সহজে আনসার করতে পারবে। যেমন আমি তোমাকে এটা আনসার বলে দিই, তোমরা অনেকে এইভাবে ক্যালকুলেশন করছো, কিন্তু সহজে দেখো বলা যায় 3 6 18, 6 3 9, তাহলে 9 দুগুণে 18, এটার উত্তর হচ্ছে 2 ওহম। খুব সহজে নিশ্চয়ই গেস করা গেল। আচ্ছা শিক্ষার্থীরা, এবার চলো, নিশ্চয়ই আমরা যেহেতু আরপি সম্পর্কে অবগত হয়ে গেছি, এখন আমরা কি করব? শুরুতেই ঝগড়া মিটাই দিতে হয়। তাহলে কি এখানে আর আরপি আছে? এখানে আর R2 R4 আছে? নাই, এখানে আছে এখন আরপি। তাহলে এখন একটু দেখো, সার্কিটটা এখন তিনটা রোধ আছে, এই দুইটাকে আমরা ঝগড়া মিটাই ফেলছি, তার মানে শ্রেণীতে কানেক্টেড আছে। তাহলে একটু খেয়াল করো, এখন কিন্তু সবাই একই পথে আছে, কারণ এই দুইটা ঝগড়া মিটে গেছে, এখানে এখন আছে আরপি। তাহলে R1 প্লাস RP প্লাস R3, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে বলতে পারি যে 8 ওহম। তার মানে প্রথমে কোন একজন শিক্ষার্থী, আমার মনে নেই ঠিক, মিনহাজুল সম্ভবত, তুমি উত্তর দিয়েছিলে তুল্য রোধ হচ্ছে 8 ওহম। ভেরি নাইস।
প্রত্যেকটি ম্যাথের মধ্যেই এভাবেই তুল্যরোধ বের করবে। আচ্ছা, কিছু কিছু জটিল জিনিস আছে, সেগুলো তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে তুল্যরোধ হচ্ছে 8 ওহম, প্রথমটা আমরা আনসার করে ফেলেছি। এখন চলো নেক্সট। আমি কিন্তু শুরুতে একটি কথা বলেছি, অনেকে ভাবতেছে এটি তো স্যার অনেক সহজ। তুমি কঠিনগুলোতে আটকে পড়ার মানেই হচ্ছে তুমি সহজগুলোর ক্লিয়ার কনসেপ্ট, বেসিক ধারণাটা তুমি জানো না। এই জন্য সহজটাই তোমাকে একটু স্পষ্ট হইতে হবে, তাহলে কঠিনগুলো তুমি সহজে করতে পারবা। আচ্ছা, মূল প্রবাহ, চলো নেক্সট। এখন খুব দ্রুত হয়ে যাবে। মূল প্রবাহ কিভাবে বের করা যায় একটু খেয়াল করো। আমরা জানি সেই চিরাচরিত সূত্র I = E ভাগ RS, কারণ 4টি রোধের পরিবর্তে তুমি কিন্তু একটি রোধ বানিয়ে ফেলেছো, সেটির নাম হচ্ছে RS, তুল্য রোধ। আচ্ছা, তো আমি এখানে লিখে দেই তুল্য রোধ হচ্ছে 8 ওহম। তাহলে এখন মূল প্রবাহটা বের করব। মূল প্রবাহটা হচ্ছে, আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে রোধ এবং ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি তারা কিন্তু একসাথে বসে মিটিং করে ডিসিশন দেয় যে কত প্রবাহ এখান থেকে বের করবে। তো তারা এখন মিটিং এ বসেছে, তো দেখি কত প্রবাহ বের করে। ই হচ্ছে 12, ই হচ্ছে 12 তড়িৎচালক শক্তি, আরএস হচ্ছে 8। ক্যালকুলেশন করলে 1.5 অ্যাম্পিয়ার হবে। এটাও কিন্তু অনেকে আনসার করে ফেলছো, ভেরি নাইস। আসলে এগুলোর চেয়ে একটু ডিফিকাল্ট সায়েন্স হচ্ছে পরের গুলো, রোধের ভোল্টেজ বের করা, রোধের মধ্যে দিয়ে প্রবাহ বের করা। আচ্ছা, তো এখন I = 1.5 অ্যাম্পিয়ার। একটু চলো প্রবাহটা আমরা বের করে ফেলেছি, আমি পাশে লিখে রাখি। I এর মানটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এবার চলো নেক্সট। এবার দেখো রোধের ভোল্টেজ। রোধের ভোল্টেজ কথাটার অর্থ কি? প্রত্যেকটা রোধের ভোল্টেজ বের করব, এবং এটা করার সাথে সাথে কিন্তু আমরা খুব মজার একটা জিনিস খুঁজে পাবো। তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। রোধের ভোল্টেজ একটু খেয়াল করো। R1 রোধের দুই প্রান্তের ভোল্টেজ সম্পর্কে আমরা একটু জানি, দেখি R1 রোধের ভোল্টেজ কত, R2 রোধের ভোল্টেজ কত, R4 রোধের ভোল্টেজ কত, R3 রোধের ভোল্টেজ কত, সবগুলো ভোল্টেজ আজকে আমরা এখন বের করব। তাহলে চলো শুরুতেই R1 রোধের ভোল্টেজ। R1 রোধের ভোল্টেজ যদি বের করতে চাই, সূত্র হচ্ছে, আমরা জানি V = IR। তো ওই সূত্র অ্যানালাইসিস করব না আমরা, আমি আশা করছি তোমরা এগুলো পারো। তো V = I, কোন রোধের ভোল্টেজ বের করতে চাও তুমি? R1 রোধের, তাহলে বসিয়ে দাও R1। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে উত্তর হচ্ছে I হচ্ছে 1.5, R1 হচ্ছে 5, আনসার হচ্ছে 7.5 ভোল্ট। তোমরা একটু চেক করে দেখো। তোমরা পাশাপাশি এগুলো করে ফেলতে পারো, দেখি কে দ্রুত দ্রুত করে আমাকে জানাতে পারে এটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ কত। আচ্ছা, তারপরে আমি সাথে সাথে করছি। আচ্ছা, R2 হচ্ছে 3 ওহম। যারা বিষয়টা সম্পর্কে অস্পষ্ট তারা কিন্তু অবশ্যই করতে যাবে না, তারা অবশ্যই আমার লেকচারটি ফলো করবে। আচ্ছা, R2 দুই প্রান্তের ভোল্টেজ কত? তুমি কিন্তু একটু মাথায় রাখবে, R2 কিন্তু ঝগড়া হয়েছিল। যে সকল রোধ ঝগড়া করে তাদের ভোল্টেজ বের করতে গেলে তোমাকে একটু চিন্তা করতে হবে। যেমন মনে করো আমাদের সাথে যে সকল স্টুডেন্ট একটু দুষ্ট, সে যদি তোমাকে কোনো কথা বলে, সেই কথা কিন্তু তুমি সহজে রাখতে চাও না, একটু চিন্তা করে নাও। তুমিও কিন্তু এই রোধগুলো যেহেতু ঝগড়া করেছে, ওদের ভোল্টেজ বের করার সময় তুমি একটু চিন্তা করবে যে তার ভোল্টেজকে আমি বের করব কিনা, যদিও করতেই হবে, মানে একটু একটু মাথা ক্লিক করবে যে একটু ভ্যারিয়েশন আছে। এটা ভ্যারিয়েশনটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই সকল রোধগুলো প্যারালালে কানেক্টেড তাদের প্রান্ত বিন্দু কিন্তু একটাই। যে সকল রোধগুলো সমান্তরালে যুক্ত তাদের প্রান্ত বিন্দু একটা, তার মানে তাদের ভোল্টেজও এক। এই রোধের ভোল্টেজ যা, এই রোধের ভোল্টেজও কিন্তু তাই। তাহলে দুইজনের আলাদা আলাদা ভোল্টেজ বের করার দরকার নাই, এর যা এরও তাই। তাইলে আমি যদি R2 এর ভোল্টেজ বের করি, সূত্র হচ্ছে I R2। হলো না তো? কেন হলো না শিক্ষার্থী বন্ধুরা? কারণ এখানে যদি R2 দেই, পরেরটা নিশ্চয়ই বলবো I R4, তাহলে তো আলাদা আলাদা ভোল্টেজ বের হবে। কিন্তু আমাদেরকে তো শুরুতেই বলা ছিল এরকম কথা, এদের ভোল্টেজ যেহেতু এক হবে। ভোল্টেজ এক হবে স্যার কেমনে বুঝলেন? ভোল্টেজ এক বিধায় তারা সমান্তরালে, তারা ঝগড়া করেছে, কারণ এখান থেকে ঝগড়া শুরু, এখানেই ঝগড়া শেষ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং সবচেয়ে ডিফিকাল্ট প্লেসের মধ্যে একটি অন্যতম ডিফিকাল্ট জায়গা হচ্ছে এই জায়গাটি সার্কিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, I R2 বলা যাবে না, দুইজনকে মিলিয়ে একসাথে বলতে হবে। তার মানে দুইজনের ভোল্টেজ কিন্তু এখন একই হয়ে যাবে। এটার বেলায় তুমি বলবা যে IRP, এটার বেলায় বলবা IRP, মানে দুইজনেই আছে, তাদের ঝগড়া হয়েছিল, না হলে তো তারা একই পরিবারেই ছিল।
আচ্ছা, তাহলে 1.5 হচ্ছে আই, আর পি হচ্ছে 2, আনসার হচ্ছে 3 ভোল্ট। তাহলে R2 এর ভোল্টেজও 3 ভোল্ট, R4 এর ভোল্টেজও কিন্তু একই 3 ভোল্ট। এবার চলো লাস্ট R3 এর দুই প্রান্তের ভোল্টেজ কত। আচ্ছা, আমরা সার্কিটটা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করব যাতে সার্কিট নিয়ে আমাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, R3 এর ভোল্টেজ হচ্ছে I R3, ও তো কোনো ঝগড়া করেনি, তাহলে ওর কথা সহজেই রাখা যায়। প্রথমটাও কোনো ঝগড়া করেনি, ওর কথাও সহজে রাখা যায়। কিন্তু যারা ঝগড়া করেছে একটু ক্লিক করতে হবে নট রোধগুলো, কার সাথে তারা ঝগড়া করেছে তাদেরকেও একসাথে নিতে হবে। আচ্ছা, তাহলে আই এর মান হচ্ছে 1.5, R3 ভ্যালু হচ্ছে 1, আনসার হচ্ছে 1.5 ভোল্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক মজার একটি জিনিস আমরা সলভ করে ফেলেছি, তোমরা একটু লক্ষ্য করো। এই তিনটি জিনিস 7.5 ভোল্ট, 3 ভোল্ট, 1.5 ভোল্ট একটু যোগ করে দেখো, এই যে 12 ভোল্টেজের সমান হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সার্কিটের সবগুলো রোধের ভোল্টেজ যোগ করলে যদি মূল ভোল্টেজের সমান না হয় তাহলে তোমার সার্কিট সলিউশনটি হয়নি। আমরা কিন্তু একটু সত্যি আজকে অ্যানালাইসিস করছি যে প্রত্যেকটি ভোল্টেজ যোগ করে দেখলাম 12 ভোল্টেজ হয়েছে কিনা। শিক্ষার্থীরা আমাকে জানাও প্লিজ। তোমরা এখনো যারা শিক্ষার্থীরা 3 ভোল্ট 1. আতিকুল আলম R3 1.5, তোমরা কিন্তু কোথা থেকে আমার লাইভ ক্লাসটি করছো সেটি কিন্তু অবশ্যই জানাবে। কোথা থেকে, কোন কলেজ থেকে, দেশের কোথা থেকে করছো সেটি কিন্তু আমাকে জানাবে, ভালো লাগবে। আর কিশোর বাতায়নের পেজ থেকে তোমরা যে লাইভ ক্লাসটি করছো এটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবে, যাতে সারা বাংলাদেশে সব শিক্ষার্থীরা যে যেখানে থাকুক না কেন তারা এই ক্লাসটি চমৎকার করে উপভোগ করতে পারে। আচ্ছা, অরিত্র পাল 1.5 ভোল্ট, নূর আকাশ নাইম R3 1.5, ভেরি নাইস, তোমরা পারছো, ঠিক আছে স্যার, গুড। আতিকুল আলম, আলো অপূর্ব, খুব চমৎকার, তোমরা বিভিন্ন জায়গা থেকেই অংশগ্রহণ করছো লাইভ ক্লাসটিতে, খুবই ভালো। তাহলে সবগুলো ভোল্টেজ যোগ করে দেখলাম 12 ভোল্টেজ হয়েছে। আমাদের 3 নাম্বার কাজ পর্যন্ত কিন্তু কমপ্লিট। আমি কিন্তু তোমাদেরকে এখন একটি কাজ দিব, তার আগে আমি সার্কিটটির আরেকটি পার্ট আছে সেটি শেষ করে নেই, রোদের মধ্যে দিয়ে প্রবাহ। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু দেখো, এখন প্রত্যেকটি রোদের মধ্যে দিয়ে প্রবাহ বের করব। তুমি বলতে পারো স্যার প্রবাহ বের করার কি আছে? যেমন শুরুতেই তো আমি বলেছিলাম প্রবাহ এই রোদের মধ্যে দিয়ে যাবে, এখানে এসে ঝগড়া করবে, আলাদা হয়ে যাবে, এখানের মধ্যে দিয়ে পুরোটা যাবে। এরকম আরো অনেক রোদ থাকলে প্রবাহ পানির মতো সহজ করে যাতায়াত করবে, যতগুলো পথ পাবে পথ দিয়ে যাবে, পথ পাবে না সে সোজাই যেতে থাকবে। সহজ করে দেখবা, সার্কিট যত কঠিন থাক সহজ করে দেখবা। আচ্ছা, এই জন্যই কিন্তু আমি আজকে কঠিন কোনো সার্কিট না নিয়ে সহজ সার্কিটে হাতে নিয়েছি, যে এটির চুল ছেঁড়া বিশ্লেষণ করব যাতে বেসিকে কোনো প্রবলেম না থাকে। আচ্ছা চলো, R1 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে? তুমি তো বলবে স্যার 1.5 অ্যাম্পিয়ার, আমরা তো জানি মূল প্রবাহটা ওর মধ্যে দিয়ে যাবে, কিন্তু না, R1 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে আমরা কিন্তু সেটি এখান থেকে বের করে দেখব। যেমন একটু লক্ষ্য করো, R1 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে। R1 এর মধ্যে দিয়ে প্রবাহ 1.5 লিখে দিলে কিন্তু হবে না, চেক করে দেখতে হবে। তাহলে চলো, R1 এর মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় আমরা জানি I = V/R। আমি একটু তোমাকে বলি, তুমি বলতে পারো স্যার I = E/R। E এবং V এর মধ্যে ডিফারেন্স কি? E হচ্ছে মূল ভোল্টেজ, V হচ্ছে প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব পার্থক্য, আর E হচ্ছে বর্তনীর টোটাল ভোল্টেজ। নিশ্চয়ই দেখেছো সবগুলো যোগ করে এটা সমান হয়েছে, তার মানে এখানে কে বড়? তোমাকে কেউ জিজ্ঞেস করলে কি বলবা? এখানে কিন্তু বড় হচ্ছে E, নট V। আচ্ছা, তাহলে এই রোধের ভোল্টেজ যেহেতু আমাদের জানা আছে, সো আমরা E লিখবো কেন? আচ্ছা, যেহেতু এই রোধের দুই প্রান্তের প্রবাহ বের করছি, এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে, তাহলে V/R1। আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো V এর মান কত? এর দুই প্রান্তের ভোল্টেজ আমার মনে হয় জানা আছে, আমি একটু পাশে লিখে দিতে চাই। এর দুই প্রান্তের ভোল্টেজ ছিল 7.5 ভোল্ট, এটার দুই প্রান্তের ভোল্টেজ ছিল 3 ভোল্ট, এটার দুই প্রান্তের ভোল্টেজ ছিল 1.5 ভোল্ট। তাহলে এখন
তোমরা একটু দেখো এর দুই প্রান্তের ভোল্টেজ 7.5, নিচে হচ্ছে R1 5। তোমরা ক্যালকুলেশন করে দেখো শিক্ষার্থীর আনসার কত হচ্ছে। আমি কনফার্ম আনসার হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এবার চলো R3 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে। এখন কিন্তু মজার কিছু তথ্য আছে। যেমন মনে করো R3 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে, সরি R2 অথবা R4 এর মধ্যে দিয়ে, R2 এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে কত সেটা আমরা বের করতে চাই। তাইলে R2 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সূত্র তো আমরা জানি, V বাই, অনেকে ভুল করে লিখে ফেলবে RP, কারণ বলেছিল স্যার যে এরা ঝগড়া করেছে, ঝগড়া হলে RP। সেটা কিন্তু প্রবাহ বের করার সময় সেটা বলি নাই, শুধু ভোল্টেজ বের করার সময় তুমি ঝগড়ার বিষয়টা মাথায় রাখবা। সব সময় ঝগড়ার বিষয়টা মাথায় রাখতে চলবে না। তাহলে প্রবাহের সময় তোমাকে মাথায় রাখতে হবে তুমি রোদের মধ্যে দিয়ে প্রবাহ বের করতেছো, তো সো ওই রোডটাকে নিতে হবে। তার মানে ওই রোডটা হচ্ছে R2, দ্যাট মিন্স 3। তাহলে 7 সরি R1, R1 একটা করেছি আমরা, নেক্সট R3, দ্যাট মিন্স 3, R2, V ভাগ R2। তাহলে একটু ক্যালকুলেশন দেখো, V এর মান হচ্ছে 3 আর R2 এর মান হচ্ছে 3, সর্বসাকুল্যে উত্তরটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তুমি নিশ্চয়ই বুঝে ফেলেছো, তোমরা কিন্তু বুদ্ধিমান আছো, তুমি নিশ্চয়ই বুঝে ফেলেছো যে এখানে এসে স্যার 1.5 ঝগড়া করেছে, এদিক দিয়ে 1 চলে আসছে, এদিক দিয়ে তো তাহলে 0.5 চলে গেছে, কারণ সার্কিটে যত প্রবাহ আছে সেটাই তো ভাগাভাগি হবে, বাইরে থেকে তো কিছু আসবে না। এদিক দিয়ে 1 চলে আসছে, এদিক দিয়ে তাহলে 1.5 যাবে। আমরা ক্যালকুলেশন করে দেখতে চাই। মনে করো আমি R4 এর মধ্যে দিয়ে কত গেছে সেটা একটু দেখতে চাই। R4 এর মধ্যে দিয়ে কত গেছে, R4 এর মধ্যে দিয়ে V ভাগ R4, বলো তো দেখি R4 টা কত, 6। তাহলে উপরে V হচ্ছে 3, R4 হচ্ছে 6, ক্যালকুলেশন করলে 0.5 অ্যাম্পিয়ার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুইটা প্রবাহ যোগ করলে মূল প্রবাহর সমান হয়। তার মানে তারা এখানে এসে ঝগড়া করেছিল এবং আবার মিল হয়ে গেছে। একটু খেয়াল করো, তুমি বলতে পারো স্যার তুমি বলতে পারো স্যার 1.5 অ্যাম্পিয়ার তো এখানে ভাগ হয়েছে, এই রোধের মধ্যে দিয়ে কেন 1 অ্যাম্পিয়ার গেল, কেন বেশি গেল, এর মধ্যে দিয়ে কেন 0.5 অ্যাম্পিয়ার গেল। প্রশ্ন হচ্ছে, তোমরা নিশ্চয়ই উত্তর হচ্ছে তোমরা জানো যে রোধ যদি কম হয় প্রবাহ বেশি হবে, রোধ যদি বেশি হয় প্রবাহ কম হবে। তোমরা নিশ্চয়ই এই রিলেশন থেকে বুঝতে পারছো, রোধ বেশি হলে প্রবাহ কম, রোধ কম হলে প্রবাহ বেশি, এটা একটা ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে এই দুটো যোগ করলে অবশ্যই 1.5 হবে। তাহলে এদিক দিয়ে 1.5 এসে এখানে 1.5 বের হয়েছে। এখন আমি জিজ্ঞেস করলাম বলো তো R3 এর মধ্যে দিয়ে কত যাবে, তুমি বলবা স্যার এখান থেকে তো 1.5 ই যাবে, না বের করে বলতে হবে। তাইলে এখানে V ভাগ R3, তাহলে V এর মান হচ্ছে 1, R3 মান হচ্ছে, সরি V এর মান হচ্ছে 1.5, তাহলে আমি মান বসায় ফেলি চলো। আর R3 এর মান কত সবাই বলতে পারো, 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়, आंसर হয় 1.5। আমাদের অ্যানালাইসিস কিন্তু শেষ, আমাদের অ্যানালাইসিস শেষ, কিন্তু আমি তোমাদেরকে এখন একটি কাজ দিব। শিক্ষার্থীরা তোমরা কে কে আমার অ্যানালাইসিসটা বুঝেছো। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে সহজটা বুঝতে পারলে কঠিনটা বুঝতে পারবে। আচ্ছা, তো এখন আমি এই সার্কিটটাকে একটু এডিট করব, একটু এটাকে একটু দেখি চেঞ্জ করা যায় কিনা, ভ্যারিয়েশন নিয়ে আসা যায় কিনা। তারপর আমি একটু কাজ দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমাকে কিন্তু জানাবে। যারা উত্তর দিতে পারবে আমি কনফার্ম সার্কিটে তাদের সমস্যা অনেকটাই কমে যাবে। আচ্ছা, একটু দেখো সার্কিট সব ঠিকই আছে, সব ঠিকই আছে, কিন্তু আমি একটু এটাকে এডিট করে দেব। তোমরা একটু লক্ষ্য করো, সব ঠিকই আছে এটা। যেমন এদিক দিয়ে আমি আরেকটি বক্স আঁকা দিতে চাই, আরো কিছু রোধ দেই যাতে তুমি হেজিটেট হও। আচ্ছা, তোমরা কঠিন সার্কিট চাচ্ছিলা তো, দিচ্ছি একটু খেয়াল করো। তাহলে এখানে মনে করো একটু খেয়াল করো, দেখো ধরো এখানে একটি রোধ আছে, ধরো এখানে একটি রোধ আছে। আচ্ছা, এখন আমি তোমার কাছে জাস্ট এতটুকু জানতে চাই, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ধরো আমি এখন সব অজানা রোধ দিচ্ছি,
সব অজানা রোধ দিচ্ছি, কোনো জানা রোধের আমার দরকার নাই, আমরা বেসিকটা বুঝছি কিনা সেটাই আমাদের প্রয়োজন। এটা ধরো R3, এটা ধরো R5, এটা ধরো R6। আমার প্রশ্ন হচ্ছে যে R3 রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে R3 রোধের, এটি একটু সোজা করা যায় তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা, R1, R2, R3, R4, R5। আচ্ছা, ধরো এটা R6, ফাইন। R3 রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন। R3 এর ভোল্টেজ আমি দেখতে চাই শিক্ষার্থীরা তোমরা কে কে আমার লেকচারটি ভালো করে ফলো করেছো। R3 এর দুই প্রান্তের ভোল্টেজ কত? আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, তুমি জাস্ট লজিকটা বলবা যে স্যার ভোল্টেজ V ইজ ইকুয়াল টু এত। আমাকে জাস্ট এটা একটু জানাও 30 সেকেন্ডস এর মধ্যে। আমি একটু দেখতে চাই এরই মাঝখানে কমেন্ট বক্সে কে কে কমেন্ট করেছো। মিনহাজুল আবেদিন, আমিও তোমাকে ভালোবাসি। আমি জানি না তুমি কোন কলেজ থেকে বলছো, আমি তোমাদেরকে কলেজ উল্লেখ করতে বলেছিলাম। নাজমুস সাকিব, থ্যাংক ইউ। আলিশা হুসাইন, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি হাসান রাকিব, লাভ ইউ স্যার, আমি অনেক ভালোবাসি তোমাকে। সিয়াম স্যার, দিস সার্কিট ইজ অলসো ইজি, ভেরি নাইস। আমি তোমার কাছ থেকে আনসার আশা করতেছি, তুমি নিশ্চয়ই একটু আনসারটা বলে দিবে। আমরা প্রথম ক্লাসে আজকে খুব বেশি কঠিন লেকচারে যাব না, আস্তে আস্তে যেতে হবে আমাদেরকে। ফ্রম বিবিয়ানা মডেল কলেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সিডিএ পাবলিক কলেজ, চাঁদগাঁও, চিটাগাং, ভেরি নাইস। মাহিল ইসলাম, মাহিল ভাই, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার, স্টে হোম, স্টে সেফ। তানভীর নাহিদ, আমারটা পড়বেন না স্যার। হ্যাঁ, তোমারটাও পড়েছি আমি, তোমারটা পড়ে ফেলেছি আমি। মোস্তফা, বুঝতে পারছি না আসলে কি লিখছো। ফ্রম কেসি মডেল কলেজ, মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার। আমি জানি না তোমরা লাইভটি শেয়ার করেছো কিনা, তোমরা কিন্তু লাইভটি দ্রুত শেয়ার করে দিবে তোমাদের মতো অনেক শিক্ষার্থীরা, যাতে কিশোর বাতায়নের এই লাইভ ক্লাসটি তারা দেখতে পারে। আমি তোমাদেরকে আরেকটু বলে নিচ্ছি শিক্ষার্থীরা, আজকে প্রথম ক্লাসে সব কঠিন কঠিন বিষয় নিয়ে আমি প্রথম ইন্ট্রোডিউস যদি হই, বিষয়টা আসলে খুব ভালো লাগবে না। আমরা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে আরো জটিল জটিল সার্কিট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা জাস্ট সেফ থাকো, স্টে সেফ, ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা অনেকে আনসার লিখছো, শেখ মোহাম্মদ রাফিদ, 12 ভাগ আরপি। আমি ভোল্টেজ বের করতে বলেছি, নট প্রবাহ। আমি তাহলে, তোমরা হয়তো অনেকে চেষ্টা করছো, থ্যাংক ইউ। ভি ইজ ইকুয়াল টু আইআরপি। আমি আরেকটু একটু দেখি, খালেদ চৌধুরী, ভি ইজ ইকুয়াল টু আইআরপি হয়নি। আমি জানি তোমরা সবাই আইআরপিটাই লিখছো। নয়াপাড়া গভর্নমেন্ট কলেজ, যশোর, জেবা, থ্যাংক ইউ স্যার। ডিইউ থেকে থ্যাংক ইউ। মোহাম্মদ ইউনুস স্যার, থ্যাংক ইউ। অনেকেই চেষ্টা করছো, কিন্তু আমি মনের মতো আনসার কিন্তু এখনো পাইনি। এটার উত্তর তোমরা দিতে পারলে না, আমি খুবই হতাশ। আচ্ছা, R3 এর ভোল্টেজ কত? আমি কেন দিয়েছি তোমাকে জানো? এই ভোল্টেজ বের করার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। মনে করো R3 এর দুই প্রান্তের ভোল্টেজ দেখতে চাও তুমি, তাহলে তুমি বলবা স্যার ওরা তো এখানে এসে ঝগড়া করেছে, তাহলে R3 তো প্যারালালে আছে। ভোল্টেজ বের করার সময় আপনি তো বলেছেন যে রোধগুলো ঝগড়া করে তাদের কথা সহজে না রাখতে, একটু ব্রেনের মধ্যে ক্লিক করতে, যে একটু ভ্যারিয়েশন আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু, আমরা সবাই সূত্র জানি, আই আর পি। তাইলে স্যার এ যার সাথে ঝগড়া করছে তাকেও নিয়ে নিতে হবে। তার মানে R3 তো R4 এর সাথে ঝগড়া করেছে, দুটার তুল্য রোধ, দ্যাট মিন্স আরপি নিয়ে নিতে হবে। তোমরা অনেকেই এই লজিকটি লিখতে পারো, কিন্তু এটি কিন্তু হয় নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই জায়গাতে চলে আসছো এতক্ষণে, এটি কিন্তু হয়নি। কিভাবে হলো তাহলে বিষয়টি? এটি কেন হলো না? এটি হলো না এই জন্য, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই সার্কিট থেকে আই প্রবাহ বের হচ্ছিল, আইটা কিন্তু এখানে এসে ঝগড়া করে তারা আলাদা হয়ে গেছে। এদিক দিয়ে কত প্রবেশ করেছে? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আই। আমি এখানে জাস্ট ভোল্টেজ দিই, মানে সব অজানা রাশি দিয়ে রাখছি আমি তোমাকে বোঝানোর জন্য, জাস্ট লজিকটা কি হবে।
এখান দিয়ে আমি আবার বলছি, আই প্রবাহটা এই দিক দিয়ে যাতায়াত করে এখানে এসে ভাগাভাগি করেছে, এখান দিয়ে I1, এখান দিয়ে I2 গিয়েছে। তো এখন I2 এখান দিয়ে এসে এখানে এসেছে। তুমি কিন্তু প্রশ্ন করতে পারো, স্যার এটা কি উপরে উঠবে নাকি এদিকে যাবে? তুমি বলো, পানি কি উজানের দিকে যায় নাকি ভাটির দিকে যায়? সবসময় ভাটির দিকে যায়। দ্যাট মিনস প্রবাহ যেদিকে যেতে থাকবে সেটা হচ্ছে ভাটি, তুমি মনে রাখবা সবসময়। উজানের দিকে পানি যেমন যায় না, প্রবাহও যাবে না। আচ্ছা, হ্যাঁ, উজানের দিকে পানি যেতে পারে, তুমি যদি বাইরে থেকে ফোর্স দাও, জোর করে যদি তাকে নিয়ে যাও, তাহলে সে অবশ্যই যাবে, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, তাহলে I2 এদিক দিয়ে এখানে আসবে, I1 এদিক দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমরাই বলো তো, ঝগড়াটা কি I করেছে নাকি I1 এর মধ্যে হয়েছে? বলো তো দেখি, I কি ঝগড়া করেছে না I আগেই ঝগড়া করেছিল? এখানে I1 যখন আসলো, I1টা এখানে এসে আমার ভাগ হয়ে গেছে। আমি ধরলাম এদিক দিয়ে I3 গেছে, আমি ধরলাম এদিক দিয়ে I4 গেছে। তার মানে এখানে এসে কার ঝগড়া হয়েছে? শিক্ষার্থী, তোমাদেরকে জিজ্ঞেস করলে কি উত্তর পাবো আমি? নিঃসন্দেহে I1। দ্যাট মিন্স এখানে হবে I1 আর P। এই ভুলটি কিন্তু তোমরা সবাই করতে পারো। সো আশা করি আজকের পর থেকে ভুলটি আর হবে না। তার মানে তাইলে স্যার ভোল্টেজ বের করার সময় আমাদেরকে কি খেয়াল রাখতে হবে? ঝগড়া করার পূর্বে ওর মধ্যে কোন প্রবাহটা প্রবেশ করেছিল এবং কোন প্রবাহটা ভাগ হয়ে গেছে, সেই প্রবাহটাকেই ভোল্টেজের মধ্যে বসাইতে হবে। কোন প্রবাহটা প্রবেশ করেছিল সেই প্রবাহটাকেই ভোল্টেজের মধ্যে বসাইতে হবে। আশা করি তোমরা নোট ডাউন করে ফেলেছো। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা সার্কিটটি বুঝে ফেলেছো। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, চমৎকার। শিক্ষার্থীরা তোমরা খুব এনজয় করছো, আমারও খুব ভালো লাগছে। আমি আসলে একজন শিক্ষক ইন্সপায়ার হয় তখনই যখন সে তাকে শিক্ষার্থীরা ইন্সপায়ার করে যে স্যার আমরা শিখতে চাই। আর শিক্ষকরা বলে যে আমরাও শিখাতে চাই, আমরাও শিখাতে চাই যদি তোমরা শিখতে চাও। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের চমৎকার এই প্ল্যাটফর্মে যে আজকে লাইভ ক্লাসটি হচ্ছে, তোমরা দ্রুত শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য যে হোমওয়ার্ক সার্কিটটি আঁকতে চাচ্ছিলাম সেটি এঁকে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই খুব সহজে সেটি তুলে নিবে। আচ্ছা, একটু দেখো। এটি হচ্ছে একটি রোধ, ভ্যালুগুলো আমি পরে বসাচ্ছি। হোমওয়ার্কটি তোমরা লিখে নাও, কিছুক্ষণ পরে হোমওয়ার্কটা করে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, হোমওয়ার্কটি লিখে নেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে আরো ছোট ছোট কিছু এমসিকিউ টাইপ কিছু সার্কিট দিব, তোমরা আমাকে সলিউশন করে দ্রুত জানাবে। দিস ইজ লাইক গেম, এটি একটি খেলা হচ্ছে। বিষয়টা এরকম করে নিতে হবে, তোমাকে এনজয় করতে হবে। তুমি যদি বোর থাকো তাহলে পরে মজা পাবে না। আচ্ছা, তাহলে তোমরা দ্রুত সার্কিট এঁকে নাও। ওকে, আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। শুরুতেই হচ্ছে 230 ভোল্ট, রোধ হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 15 ওহম। আশা করি তোমরা হোমওয়ার্কটি তুলে নিয়েছো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সার্কিট। এরকম একটি সার্কিট আমির হোসেন খানের বইয়ের শুরুতেই আছে, তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। আমি এই সার্কিটটি তোমাদের কাছ থেকে উত্তর চাই। তবে প্রশ্নটি হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং খুবই মজার। প্রশ্নটি হচ্ছে 15 ওহমের মধ্যে দিয়ে, 15 ওহম রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হবে? তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কটি তুলে নিতে সক্ষম হয়েছো।
শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটি তুলে নিতে সক্ষম হয়েছ। 230 ভোল্ট, 10 ওহম, 20 ওহম, 12 ওহম, 8 ওহম, 5 ওহম, 15 ওহম। আমি আসলে ক্লাসের মধ্যে একদম ফর্মালিটি করছি না, আমি চেষ্টা আমি 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 ভাবছি তোমরা সবাই আমার সামনে, আমি খুব মজা করে পড়ানোর চেষ্টা করতেছি, খুব এনজয় করতেছি, তোমরা নিশ্চয়ই করছো। তো একটু লক্ষ্য করো, 15 ওহম রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হবে, এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটি তোমরা পারলে কিনা। পরবর্তী লাইভ ক্লাসে আমি হয় এটি সলভ করে দিব এবং অথবা এটির উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দিব, কমেন্ট বক্সেও আমি চেষ্টা করব জানানোর। আচ্ছা, তো এখন আমি এটি মুছে ফেলার চেষ্টা, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে মজার কিছু সার্কিট দিচ্ছি, দেখি শিক্ষার্থীরা কে কে আমাকে উত্তর করতে পারে। এখন দেখো, শুরুতেই দেখো আমি তোমাদেরকে একটি সার্কিট দিই। মনে করো এখানে হচ্ছে 75 ওহম, এখানে হচ্ছে 75 ওহম। আমাকে একটু জানাও, এটিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোন একটি অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে কাইন্ডলি জানাও যে 75 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত। আমাকে একটু জানাও 75 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত। এটি উত্তর দিতে সময় লাগে 0.01 সেকেন্ড। আমি দেখতে চাই তোমরা কে কে উত্তর করেছো। শিক্ষার্থী বন্ধুরা, জয়ন্তী রয় প্রবাহ হবে না, 75 ওহম রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হয়েছে, দ্যাট ইজ দ্য সার্কিট। তোমরা অনেকে প্রশ্ন করছো যে স্যার এখানে ভোল্টেজ কোথায়, আর সার্কিটটা এত ছোট কেন, সার্কিট হইতে তো বড় হইতে হবে, তড়িৎ চালক শক্তি থাকতে হবে। না, এটা ভুল ধারণা। আচ্ছা, তো আমি তোমাকে উত্তরটি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করি, আমি টাইম ওয়েস্ট না করি। এই সার্কিটটি মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হয় সেটির উত্তর বের করার জন্য তোমাকে একটি সিরিয়াল মেইনটেইন করতে হবে। তুমি যদি ব্রিফলি করতে চাও আর খুব সহজে যদি উত্তর করতে চাও, রোধ যেহেতু সমান, রোধ যেদিকে বেশি প্রবাহ সেদিক দিয়ে কম যায়, রোধ যেদিকে কম প্রবাহ সেদিক দিয়ে বেশি যায়। প্রবাহ কত যায় সেটি ওরা দিয়ে দিয়েছে। তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে। ওরা বলেছে 75, এই 75 নাকি এই 75 সেটা বলে নাই। যেহেতু রোধ সমান, প্রবাহ সমান ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে উত্তর হচ্ছে এদিক দিয়ে যাবে I/2, এদিক দিয়ে যাবে I/2, অর্ধেক হয়ে যাবে। প্রবাহ এদিক দিয়ে অর্ধেক যাবে, এদিক দিয়ে অর্ধেক যাবে। অথবা তুমি বলতে পারো এই 0.5/0.5, তার মানে অর্ধেক আই, এদিক দিয়ে যাবে 0.5, একই কথা। তার মানে দেখো কত মজার সার্কিট, দেখে কিন্তু বলে দেওয়া যাচ্ছে এদিক দিয়ে প্রবাহ কত, এদিক দিয়ে প্রবাহ কত। তো এরকম খুব সহজেই বলে দেওয়া যায় যে কোনো সার্কিট থেকে। তো এখন তোমাদেরকে আরেকটি মজার সার্কিট দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতেছো, মজার মজার পড়াগুলো। তো একটু দেখো, আমি আরেকটি সার্কিট দিচ্ছি। মনে করো এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা আরেকটা রোধ। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা হচ্ছে R1, আমি একটু অন্য একটি কলমে লিখি, এটি হচ্ছে R1, R2, R3, R4, R5। তোমাকে জিজ্ঞেস করলাম বলো তো তুল্য রোধ কত, তোমাকে জিজ্ঞেস করলাম যে তুল্য রোধ কত। তো আমি শিক্ষার্থী তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে সৃজনশীল এবং এমসিকিউ সম্পর্কে কিছু ধারণা দিব সার্কিট থেকে, একদমই বেসিক লেভেলের কিছু ধারণা। তো এখন শুরুতেই সৃজনশীল কেমন কেমন হতে পারে একটা সিম্পল সার্কিট থেকে আমি তোমাদেরকে দেখালাম। জটিল সার্কিটও আছে, সেগুলো সলভ করতে কির্চফের সূত্র প্রয়োজন হবে। আচ্ছা, একটু দেখো, 5টি রোধ, তোমাকে বলছে তুল্য রোধ কত। এখানে একটি খালি তার দিয়ে তোমার জীবনের যত স্বপ্ন আছে সব ভেঙে দিয়েছে ওরা।
তো তুমি একদমই হতাশ হবে না। আমি একটু দেখতে চাই এটা তুলরোধ কত তোমরা লিখতে পারো কিনা। 10 সেকেন্ডস। আব্দুল্লাহ তালুকদার, তাইজুল ইসলাম, ইভান রহমান তন্ময়, থ্যাংক ইউ, তুমি I/2 উত্তর দিয়েছিলে। R1 প্লাস I5, জয়ন্তী রয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। R1 প্লাস I5, মাসুম বিল্লাহ, SK সৈকত, R1 প্লাস I5, শুভ আহমেদ, R1 প্লাস R2, R1 প্লাস I5 RS। তোমরা বিষয়টি ধরতে পেরেছো যে এখানে R1 প্লাস I5 হচ্ছে তুল্যরোধ। খুবই চমৎকার, আমার কিন্তু খুবই ভালো লাগছে। R1 প্লাস R5 এটা হচ্ছে এখানকার তুল্যরোধ। তো আমি একটু ব্যাখ্যাটা বলি, সেটা হচ্ছে যে এখান দিয়ে কোনো একটা প্রবাহ যদি ঢুকে, প্রবাহ কি এদিক দিয়ে যাবে নাকি এদিকে যাবে, এটা একটা প্রশ্ন চলে আসছে আমাদের মনে। প্রবাহ এদিকে যাবে নাকি এদিকে যাবে, এদিক দিয়ে কোনো রোধ নাই, এটা হচ্ছে রোধহীন তার। মজার একটা ইনফরমেশন দেই শিক্ষার্থীরা, তোমরা যারা পেরেছো তারাও একটু ফলো করো, মজার একটা তথ্য দেই। এটা হচ্ছে রোধহীন তার, রোধহীন তারের মধ্যে দিয়ে প্রবাহ অসীম। তথ্যটি যাতে তোমাদের মনে থাকে, রোধহীন তারের মধ্যে দিয়ে প্রবাহ যায় অসীম, তার মানে তারের মধ্যে কোনো রোধ নাই, তার মানে প্রবাহ সব চলে যাবে, এরকম বিষয়টা। আচ্ছা, তার মানে এদিক দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না। রোধ যেখানে নাই প্রবাহ, রোধ যেখানে কম প্রবাহ বেশি, রোধ যেখানে একদমই নাই প্রবাহ অনেক বেশি। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রোধহীন তার, সো এদিক দিয়ে যাচ্ছে না। তো এখন R1 প্লাস R5, তার মানে এখানে রোধ আছে দুইটা, এই তিনটা রোধ কাউন্ট হচ্ছে না, কারণ সব প্রবাহ এই দিক দিয়ে যাচ্ছে। এখন আমি তোমাকে এই সার্কিটের মধ্যে যদি আরেকটু পেঁচিয়ে দেই, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবে। তো একটু লক্ষ্য করো, আমি আরেকটি মজার মজার সার্কিট দিচ্ছি। আমি কিন্তু বুঝতে পারছি যে মজার মজার নতুন নতুন সার্কিট যদি তোমরা আরো দেখতে চাও, তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, কিশোর বাতায়নের এই চমৎকার ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, যাতে আরো শিক্ষার্থীরা দেখতে পারে। আর পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আরো চেষ্টা করবো আরো ভালো ভালো মজার মজার সার্কিট নিয়ে আলোচনা করার জন্য। তবে আমি আর দু একটু সার্কিট দিয়ে আমি আজকে লেকচার শেষ করব। তো দেখো, যেমন মনে করো এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এখানে তিনটি রোধ আছে। তো ধরে নিলাম এখানে একটি রোধহীন তার, এখানে একটি রোধহীন তার। তোমরা পড়াশোনা করো, তারা এই লেভেলের সার্কিটগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। তারপর আমি তোমাকে একটু বলে দেই, এক্সাক্ট করে বলে দেই। এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 12 ওহম। আচ্ছা, মনে করো আমি ভ্যালু চেঞ্জ করে দিলাম, ধরো এটা 7, এটা 7, এটা 7, আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। একটু লক্ষ্য করে দেখো, কিছুক্ষণ আগে তো স্যার তার ছিল একটা রোধহীন তার, এখন তো আপনি আরো বিপদে ফেলাই দিয়েছেন, তার হচ্ছে দুইটা, তাও আবার একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে আসছে। আমি তোমাকে এখানকার প্রশ্নটা করি, তুল্যরোধ কত? এই সার্কিটটি কিন্তু বুয়েটে এসেছিল, কোন একটা সময় বুয়েটের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আসছিল। তো এখানে তুল্যরোধ কত? তো আমি তো কিছুক্ষণ আগে নিয়ম শিখিয়েছিলাম যে তুল্যরোধ বের করার সময় তুমি দেখবে প্রবাহ কোন দিক দিয়ে যাচ্ছে, মূল প্রবাহ কোন কোন রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, আংশিক প্রবাহ কোন কোন রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা তো কোনো কিছুই এখানে মিলাতে পারছো না, নিশ্চয়ই তোমাদের ব্রেন হ্যাং করে ফেলেছে। ঠিক এই মুহূর্তে তোমাদেরকে যেটা করতে হবে, এই সার্কিটগুলো বের করার জন্য তোমাকে নাম দিতে হবে বা প্রান্তবিন্দুগুলোর নাম বসাতে হবে। যেমন মনে করো আমি কিছু নাম বসাই, যেমন মনে করো আমি বললাম এই ফার্স্টটার নাম হচ্ছে এ। তো এই নামটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো এলিমেন্টস সামনে না পড়বে। যেমন এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, কোনো এলিমেন্টস নাই, আমি ডিফারেন্ট প্যানে লিখি তোমার বুঝতে সুবিধা হবে। এটাও এ, এটাও এ, এটাও এ, যতক্ষণ পর্যন্ত কোনো এলিমেন্টস না থাকবে নাম ওটাই থাকবে। যদি কোনো এলিমেন্টস চলে আসে নাম ওটা থাকবে না। যেমন মনে করো কোনো এলিমেন্টস চলে আসছে, এই যে একটা রোধ, একটা এলিমেন্ট চলে আসছে, তুমি বলতে পারো স্যার এদিক দিয়ে কেন যাবে, এদিক দিয়ে তো খালি। এদিক দিয়ে যে আবার এসেছে, কিছুক্ষণ আগের সাথে কিন্তু এটা ভ্যারিয়েশন আছে, ওখানে কিন্তু দুটো তার ছিল না। একটু খেয়াল করো, কিছুক্ষণ আগে সার্কিটটি আঁকলে, আচ্ছা আমি এটা শেষ করে তারপর ওটা আঁকছি। এখন আমি নামগুলো দিচ্ছি। যেমন মনে করো এটা যেহেতু তুমি যেহেতু বলেছো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ,
তাহলে একটা এলিমেন্ট আছে, এটার নাম চেঞ্জ হয়ে যাবে, ধরো নাম দিলাম অন্যটা বি। তো এটা যদি বি হয়, এতটুকু পর্যন্ত এটাও বি। একটু লক্ষ্য করো আগের সার্কিটটি কেমন ছিল। আগের সার্কিটটি ছিল, আমি খুব দ্রুত এঁকে ফেলার চেষ্টা করতেছি। আগের সার্কিটটিতে স্যার এরকম নাম দিয়ে আমাদেরকে দেখান তো, তোমাদের মনের কথা তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করো, মনে করো তুমি নাম দিছো এটা এ, এটার নাম দিলা বি যেহেতু এলিমেন্ট আছে। তাহলে একটু লক্ষ্য করো, এটা যদি বি হয় তুমি তো এদিকে নাম দেওয়া শুরু করবা। একটু লক্ষ্য করো, এই তিনটা রোধ কিন্তু সিরিজে আছে। সিরিজে থাকা মানে তিনটা আসলে একটাই। যেমন মনে করো 3 3 3, তার মানে আসলে এটা নয়, আলাদা হয়ে বসে আছে কিন্তু আসলে নয়। আচ্ছা আমি যদি বলি যে মনে করো এটা নয়, তাহলে একটু লক্ষ্য করো তো, এটা যদি বি হয়, এটার আরেক প্রান্ত কি হয়ে যাচ্ছে বি। তাহলে একটু খেয়াল করো, এই নামগুলোকে আমরা ভোল্টেজ হিসেবে জানবো। কোন একটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ যদি একই হয়, তার মধ্যে দিয়ে প্রবাহ যাবে? যাবে না। তোমরা নিশ্চয়ই এসএসসি এটা পড়েছো, কোন রোধের দুই প্রান্তের ভোল্টেজ যদি একই হয় প্রবাহ যাবে না, ভোল্টেজের ডিফারেন্স থাকতে হবে, বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য থাকলে কারেন্ট যাবে, এখানে পার্থক্য নাই। আচ্ছা কিন্তু এখানে দেখো, যেমন এই রোধের একটা প্রান্ত এ একটা প্রান্ত বি, এবার তুমি বলো এই রোধের একটা প্রান্ত এ একটা প্রান্ত বি, বিভব পার্থক্য আছে কিনা। মনে করো আমি এই নামগুলোকে বা বিন্দুগুলোকে তোমাকে ধরে নিতে বলতেছি, এগুলা ভোল্টেজ। এই রোধের একটা প্রান্ত এ একটা প্রান্ত বি, এই রোধেরও একটা প্রান্ত এ একটা প্রান্ত বি, এই রোধেরও একটা প্রান্ত এ একটা প্রান্ত বি। তো একটু লক্ষ্য করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো এই 7 ওহম রোধ কার কার মধ্যে, মনে করো আমি 7 ওহম রোধ দিলাম, বললাম কার কার মধ্যে, এ আর বি এর মধ্যে। আমি বললাম শিক্ষার্থী বন্ধুরা এই 7 ওহম কার কার মধ্যে, তুমি বলবা স্যার এ আর বি এর মধ্যেই। দেখো তুমি এ আর বি এর মধ্যেই। আচ্ছা তুমি বললা স্যার এই 7 ওহম কার কার মধ্যে, এ ও বি এর মধ্যে। তাহলে আলটিমেটলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 7 7 7, এই তিনটা 7 আসলে প্যারালালি কানেক্টেড ছিল। তার মানে তাদের প্রান্ত বিন্দুগুলো কিন্তু কমন। এই যে জিনিসটা আমি পড়ালাম, কেউ যদি একচোটে বুঝতে না পারো, তোমরা ভিডিওটি আবার চেক করে দেখবা, পুনরায় দেখার চেষ্টা করবা। তাহলে এই তিনটারও এটা সহজ ভার্সন, এটা ডিফিকাল্ট ভার্সন ছিল। তার মানে এই তিনটাকে তোমরা তুল্য রোধের সূত্র ফেলে ক্যালকুলেশনটি করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য। তোমরা নিশ্চয়ই ক্লাসটি উপভোগ করেছো, তার চেয়ে বড় কথা তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কিনা। যদি করে থাকো আমি আশা করি সার্কিটের বেসিক বিষয়গুলো তোমাদের স্পষ্ট হয়ে গিয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সময়গুলোতে তোমরা নিশ্চয়ই জানো দুশ্চিন্তা করে সফলতা আসে না। তোমরা জানো প্র্যাকটিস করে সফলতা আসে। তো আমি তোমাদেরকে আহ্বান করব এবং অসংখ্য ধন্যবাদ কিশোর বাতায়নকে। তোমরা নিশ্চয়ই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।